নমস্কার বন্ধুরা, তাতাই মা বাবা ভ্লগে আপনাদের সকলকে স্বাগত। আমি কয়েকদিন আগে আপনাদের সাথে তারাপীঠের একটা ভিডিও শেয়ার করে নিয়েছিলাম, আর তখনই বলেছিলাম যে আমরা পরের দিন চলে যাব শান্তিনিকেতনের পথে। আর তারাপীঠ থেকে শান্তিনিকেতনে যাওয়ার পথে যা যা দর্শনীয় জায়গা আমরা দেখেছিলাম সেগুলো আপনাদের সাথে শেয়ার করে নিব। তাই আমি আজ আমার কথা রেখে চলে এসেছি আবার আপনাদের কাছে। আমরা কি কি দেখেছি সেটা জানার জন্য ভিডিওটি শেষ অবধি দেখার অনুরোধ রইল। সবার প্রথমে আমরা চলে এসেছি জগন্নাথ দেবের মন্দিরে। আরে ধাক্কা না। মন্দিরের ভেতরে এবং পেছনের ছবি তোলা নিষিদ্ধ, তাই আমি এতটুকুই দেখিয়ে দিলাম আপনাদের। আমি আর এর চেয়ে বেশি কিছু দেখাতে পারছি না। এখন আমরা চলে যাচ্ছি বাঁকারাই মন্দিরের পথে। জগন্নাথ মন্দির ঘেঁষে ডান দিকে যে রাস্তাটা চলে যায় সেদিকেই রয়েছে এই মন্দির। এই মন্দিরেও ফটো তোলা এবং ভিডিও তোলা নিষেধ, তাই আমি এগুলো আপনাদের সাথে শেয়ার করতে পারছি না। এরপরে আমরা চলে আসি তারাপীঠের ইস্কন মন্দিরে। এটা হলো তারাপীঠের ইস্কন মন্দির। বন্ধুরা, আমি তারাপীঠ থেকে শান্তিনিকেতনে যাওয়ার পথে যে সকল দর্শনীয় স্থানগুলো দেখেছিলাম সবই আপনাদের সামনে তুলে ধরব, কিন্তু ভিতরের কিছুই আমি আপনাদেরকে দেখাতে পারবো না, কারণ প্রতিটা মন্দিরের ভিতরেই মোবাইল এবং ক্যামেরা নিয়ে প্রবেশ করা নিষিদ্ধ। তাই এবার আমরা ইস্কন মন্দির থেকে চলে এসেছি নিতাই বাড়ি, অর্থাৎ শ্রী শ্রী নিত্যানন্দ মহাপ্রভুর জন্মভিটা। এখানেও ভিতরে মোবাইল নিয়ে যাওয়া নিষেধ, তাই গেটের বাইরে থেকেই যতটা ভিডিও করে আপনাদের দেখানো সম্ভব ততটা আমি করে নিয়েছি। নিতাই বাড়ি থেকে বেরিয়ে আমরা চলে আসলাম বাঁকারায়ের অন্তর্ধান স্থলে। এই কুণ্ডটি জানুকুণ্ড নামে পরিচিত। দর্শনার্থীরা এই কুণ্ডের জল নিজের মাথায় নেন বা অনেকে স্নানও করেন। কুণ্ডের জল খুবই পবিত্র। আমরাও মাথায় ছিটিয়ে নিয়েছিলাম এই জল। চলে এসেছি আমরা শ্রী চৈতন্য সারস্বত কৃষ্ণানুশীলন সংঘে। আপনারাও দেখতেই পাচ্ছেন ভিতরে বিশাল জায়গা, আর মঠের ভিতরে তো ক্যামেরা অ্যালাউ নেই, তাই আমরা বাইরের থেকে যা দেখানোর দেখিয়ে দিচ্ছি। মঠের বাইরে একটা বিশাল বড় গাছ আছে। আমরা সবাই ওই গাছের নিচে দাঁড়িয়ে বেশ কয়েকটি ফটো তুলে নিয়েছি। গৌড়ীয় মঠের ঠিক গা ঘেঁষে যেই গলিটা চলে যায় সেদিক দিয়ে যেতে লাগবে পঞ্চপাণ্ডব তলায়। মহাভারতের আদি পর্বে একচক্রা নামক একটি নগরের বর্ণনা করা হয়েছিল, যেখানে বলা হয় বক রাক্ষসকে ভীম বধ করেন, আর এই হলো সেই একচক্রা নগর। আর আমরা এখন চলে যাচ্ছি একচক্রা নগরের পঞ্চপাণ্ডব তলার দিকে। দুদিকে ধান ক্ষেত, মাঝখান দিয়ে চলে যাচ্ছি আমরা। চলে এসেছি আমরা পঞ্চপাণ্ডব তলায়। এই স্থানটিকে গুপ্ত বৃন্দাবনও বলা হয়। বৃন্দাবনের নিধুবনে যেমন সন্ধ্যার পরে কাউকে থাকতে দেওয়া হয় না, এখানেও ঠিক তেমনই। কারণ বলা হয় পঞ্চপাণ্ডব তলায় যত গাছ আছে সব নাকি রাত্রিবেলায় সখী হয়ে যায়, আর শ্রীকৃষ্ণ তাদের সাথে লীলা করেন। মন্দিরের ভিতরে একটি গাছ আছে, বহু প্রাচীন।
এই দেখুন আমি দেখাচ্ছি গাছটি। এই গাছের মধ্যে শ্রীকৃষ্ণের পায়ের ছাপও দেখানো হয়েছে আমাদের। বলা হয় 100 বার গঙ্গায় স্নান করলে যে পুণ্য অর্জন হয়, পঞ্চপাণ্ডব তলা দর্শন করলেও নাকি ঠিক একই পুণ্য অর্জন হয়। আমরা এখন পঞ্চপাণ্ডব তলার থেকে বেরিয়ে যাচ্ছি আর চলে যাচ্ছি একটা গ্রামের ভিতর দিয়ে। ভীষণ সুন্দর এই গ্রামটি, দেখতেই পারছেন প্রাকৃতিক পরিবেশ ভীষণ মনোরম। যেহেতু আমরা শহরে থাকি তাই আমাদের কাছে গ্রামের পরিবেশ একটু বেশিই নজর টানে। পাণ্ডবতলা থেকে অনেকটা পথ পেরিয়ে এখন আমরা চলে আসলাম কলেশ্বর শিবালয়ে। এটি একটি বহু প্রাচীন শিব মন্দির। শিব মন্দির ছাড়াও এখানে আরও অনেক ছোট ছোট মন্দির আছে। প্রথমেই দেখিয়ে দিচ্ছি মা কালীর মন্দির। মা কালীর সাথে রয়েছে সারদা মা এবং রামকৃষ্ণ পরমহংসদেব। এখানে রয়েছে শিবের স্নান ঘর। একটু এগিয়ে যাওয়ার পর দেখতে পেলাম পার্বতী মায়ের মন্দির। আরও ছোট ছোট কয়েকটি মন্দির আছে। সব দেখার পরে এবার আমরা এগিয়ে যাচ্ছি কলেশ্বর মন্দিরের দিকে। সেখানে আমরা পুজো দিয়েছিলাম। গর্ভগৃহের ভিতরের পরিবেশ আর ঠাকুরমশাইয়ের মন্ত্রোচ্চারণ একটা আলাদা পরিবেশের সৃষ্টি করেছিল সেই সময়। জয় বাবা, জয় বাবা, জয় বাবা। শোনো সোমা, তোমার ভাই কেউ আসতে না। পাশের গ্রামে একটা ঘোষ ছিলেন, ওর নাম ছিল কলেজ। ওই গায়ে রাত্রি দিয়ে আমাবস্যা শনিবারে মঙ্গলবারে গভীর রাত্রি অরণ্য মন্দির এসে নদী পার অটোমেটিক গায়ে দোয়াতে লাগা তো অটোমেটিক দুধটা পড়বে শুধু আসছে দেখি গাড়িটা অরণ্য বনে নিরোজী বলবে না ও মহাদেব আয় নম শিবায় ওম নমঃ শিবায় ওম সবরটা মহাদেব মন্দারিষ্টং পর্বতনা শিবাপান জানম মুক্ত কেসি ইলোহি ভোগি বন্ধুরম রুদ্রম মাম চতুর্বাহ মহাদেবতং ভয়ং ক্ষমণ ক্লিং কালিকায় ঈশ্বরা শিব মহাপ্রভুতায় নমঃ নমঃ শিবায় ওম নমঃ শিবায় সন্তায় এই যে দেবী स्वदेही भक्तं सर्वदुःखनाशिनी ओम ह्रीं महादेवाय नमः शिवाय पम 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 हर शिव शिव একটু পার হয়েছে। মন্দির চত্বরে ঘুরতে ঘুরতে আমরা দেখলাম এক জায়গাতে রয়েছে ডাকাত কালীর মূর্তি। কলেশ্বর শিবালয় থেকে আমরা বেরিয়ে পড়েছি আর এখন চলে যাচ্ছি লাভপুরের পথে। আমরা প্রায় সকাল 8:30টার দিকে বেরিয়েছি আর এখন বাজতে চললো 1টা। কাজেই বুঝতেই পারছেন আমরা গাড়িতে এক নাগাড়ে কিন্তু অনেকটা সময়ই কাটিয়েছি। আমরা যেই ব্রিজটার উপর দিয়ে যাচ্ছি তার নিচে যে নদীটা দেখতে পাচ্ছেন সেটি হলো ময়ূরাক্ষী নদী। চলে এসেছি আমরা লাভপুরে মা ফুল্লরার মন্দিরে। ফুল্লরা হলো 51 পীঠের এক পীঠ, অর্থাৎ আপনারা বুঝতেই পারছেন এটি একটি সতীপীঠ। এই ঘরটাই হলো মায়ের ভোগের ঘর। আমরা এদিকে চলে আসছি পঞ্চমুণ্ডির আসনে। আমরা মূল মন্দিরের সামনে চলে এসেছি। তবে মন্দিরে ঢোকার আগে একটু জেনে নিই এখানে সতীর কোন অংশটি পড়েছিল। এই স্থানটিতে সতীর ওষ্ঠ অর্থাৎ ঠোঁট পড়েছিল। আর মা এখানে দেবী ফুল্লরা নামে পূজিত হন। আর ভৈরব হলেন বিশ্বেশ। আমরা গর্ভগৃহে চলে এসেছি।
মন্দির 1টার সময় বন্ধ হয়ে যায়, আবার খোলে 2টোর সময়। এখন 1টা বাজে, তাই মন্দির বন্ধ করে দেওয়া হলো। চলে যাচ্ছি আমি এখন ঋষিকেশ ঘাটের দিকে। আপনাদের জানিয়ে রাখি, ফুল্লরাতে কুপন নিয়ে মায়ের ভোগ খাওয়ানো হয়। তাছাড়াও এখানে প্রতিদিন ভান্ডারা বসে। আমরা এখন লাভপুরের ফুল্লরা দেবী মন্দির থেকে বেরিয়ে চলে এসেছি তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের বসতভিটায়। তারাশঙ্কর, দুর্গাশঙ্কর এবং পার্বতী শঙ্কর 3 ভাই এই বাড়িতে জন্মগ্রহণ করেন। আর এখান থেকেই 1930 সালে এই 3 ভাই কারাবরণও করেন। দুর্গাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের স্মৃতির উদ্দেশ্যে এই কালী মন্দির পুনর্নির্মাণ করা হয়। আর এটি হলো তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের স্মৃতিতে তৈরি লাইব্রেরি। এবার আমরা এখান থেকে চলে যাচ্ছি কঙ্কালীতলার পথে। চলে আসলাম আমরা কঙ্কালীতলায়। কঙ্কালীতলাও 51 পীঠের এক পীঠ। আমরা গর্ভগৃহে চলে এসেছি। দেখতেই পাচ্ছেন এখানে দেবীর কোনো মূর্তি নেই, যা রয়েছে তা হলো মায়ের ছবি, অর্থাৎ এখানে ছবিকেই পুজো করা হয়। এই পুকুরেই মা সতীর কোমর পড়েছিল। এবার আমরা মন্দিরের চারদিকটা খুব ভালো মতন ঘুরে নিলাম। মন্দিরের পিছন দিয়ে বয়ে চলেছে কোপাই নদী। মায়ের মন্দির থেকে বেরিয়ে এখন আমরা চলে এসেছি শিব মন্দিরে। মন্দির দর্শন করে আমরা এখন চলে যাচ্ছি আদি ভোগ মন্দিরে। সেখানেই ভোগ বিতরণ করা হয়। এখানে 2 রকমের ভোগ পাওয়া যায়। 120 টাকাতে পাওয়া যায় স্পেশাল ভোগ, আর 60 টাকাতে পাওয়া যায় সাধারণ ভোগ। আমরা নিয়েছি 120 টাকা দিয়ে স্পেশাল ভোগ। আর তাতে কী কী আছে সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। ভোগে রয়েছে পোলাও, আলু ভাজা, পটল ভাজা, বেগুন ভাজা, মূলা ভাজা, সাদা ভাত, ঘি, লঙ্কা। পটল আলুর একটা সবজি দিয়েছে, বরবটি ভাজা, ডাল, আলু পোস্ত দিয়ে দিয়েছে, একটা সবজির চাটনি, পায়েস, মিষ্টি আর দই। এটা হলো আজকে আমাদের স্পেশাল ভোগ। হেভি আছে। খাওয়া দাওয়া সেরে আমরা বেরিয়ে পড়েছি আর চলে যাচ্ছি সোনাঝুরির হাটে। আমরা সোনাঝুরি হাটে চলে এসেছি। এখন সপ্তাহে প্রতিদিনই এই হাট বসে, তবে শনি আর রোববার হাটটা একটু বড় হয়। আমরা টুকটাক কিছু কেনাকাটা করে নিলাম, আর সেখানকার ট্রাইবালরা তাদের সাথে একটু নাচতে বলায় আমরা একটু নেচেও নিলাম।
আমরা বেরিয়ে যাই শান্তিনিকেতনের পথে, কিন্তু অনেক রাত হয়ে যাওয়ায় অন্ধকারে দূর থেকে আমি কিছু দেখাতে পারলাম না আপনাদেরকে, সেজন্য আমি ক্ষমা প্রার্থী। সেখানকার লোকাল গাইড আমাদের যতটুকু সম্ভব সেই অন্ধকারের মধ্যেই যা দেখানোর তা দেখিয়ে দিল। তারপর আমরা চলে গেলাম হোটেলে। আজকের ট্যুরটা আমার এখানেই শেষ, আর পরের দিন আমরা চলে যাব নবদ্বীপের দিকে। আর সেখানে আমরা কি করব, কোথায় যাব, তা দেখার জন্য অবশ্যই আমাদের সঙ্গে আপনাদের থাকতে হবে। আজকের মতন আমি আমার ভিডিওটি এখানেই শেষ করছি। ধন্যবাদ।